হ্যালো ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, ক্লাস 11-এর ফিজিক্সের 3 নম্বর ক্লাস। আর ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ডাইমেনশন, ভৌত রাশি এবং মাত্রা, এই চ্যাপ্টার হচ্ছে 3 নম্বর পার্ট অলসো, রাইট। 1 নম্বর পার্টে আমরা করেছিলাম যে ভৌত রাশি আর ডাইমেনশনগুলো বার করেছিলাম, তাদের থিওরিটিক্যাল পোর্শনগুলো করেছিলাম। 2 নম্বর পার্টে কি করেছিলাম না, 1 নম্বর পার্টে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো সলভ করেছিলাম, আর তার সাথে কিছু অ্যাডিশনাল প্রবলেম সলভ করেছিলাম। যদি দুটো পার্ট দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে রাউন্ড অফ নাম্বার, সিগনিফিকেন্ট নাম্বার আর এরর্স, এই নিয়ে ডিটেলসে ডিসকাস করব। ওকে, আচ্ছা, রাউন্ড অফ নাম্বার মানে কি না, ধরো আমাকে অনেক সময় এরকম সব একটা নাম্বার এলো যে 6.2359 তো এই এতগুলো না লিখে আমরা যদি পয়েন্টের পরে এক ঘর বা দু ঘর লিখতে চাই, সাপোজ ধরো পয়েন্টের পরে এক ঘর লিখতে চাই, তাহলে আমরা কত লিখবো? 6.2 লিখবো। কারণ কি না, এই দুইয়ের পরে যেটা আছে সেই নাম্বারটা 3। 3 মানে কি? 3 মানে হচ্ছে 5-এর কম। যদি 5-এর কম থাকে তাহলে আমরা কিছু যোগ করব না, ঠিক আছে। 5-এর যদি কম থাকে তাহলে আমরা কিছু যোগ করবো না, 6.2 লিখতে পারি। এই যে 5-এর কম যদি থাকে তাহলে অ্যাড 0, মানে যা থাকবে তাই। যেমন 13.4648, তাহলে যখন আমি দু ঘর লিখছি, এই যে 4টা সেটা হচ্ছে 5-এর কম আছে, 5-এর কম থাকলে ওটা 46, মানে কোনো চেঞ্জ হবে না, রাইট। বোঝা গেল। আমি যদি দুটো ঘর লিখতাম, আচ্ছা দুটো ঘর, এটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম 6। যদি আমি দুটো ঘর লিখতাম তাহলে কি হতো? এটা কত 5-এর বেশি আছে, তাহলে এটা 6.24 লিখতে হতো, তাই তো। 6.24 লিখতে হতো। তাহলে 5-এর বেশি থাকলে আমাকে বাড়াতে হবে, অ্যাড করতে হবে, অ্যাড 1। যেমন 4.688 আছে, তাহলে এই 6টা 7 হয়ে যাবে। এবার যদি 5-এর সমান থাকতো, 6.23593 যেটা ছিল 593, এটা যদি থাকে, এবার দু ঘর যদি লিখতে চাই, 5-এর সমান থাকলে আমার এই 5-এর আগের নাম্বারটা দেখব, সেটা যদি অড থাকে, তাহলে আমাকে +1 করতে হবে। যদি অড থাকে তাহলে +1 করতে হবে। আর যদি ইভেন থাকতো, এটা সাপোজ ধরো 6.22593, তাহলে ইভেন আছে, ইভেন যদি থাকে এটা 6.22 থাকবে। বোঝা গেল? ইভেন থাকলে 0 অ্যাড করব, আর যদি অড থাকে তাহলে 1 অ্যাড করব। তাহলে মোদ্দা কথা, 5-এর বেশি হলে 1 অ্যাড করতে হবে, 5-এর কম হলে 0। এবার 5-এর সমান হলে দুটো কন্ডিশন আছে, ইভেন থাকলে কিছু যোগ করব না, অড থাকলে 1 যোগ করতে হবে। বোঝা গেল নিশ্চয়ই রাউন্ড অফ নাম্বারটা। এরপরে চলে আসি সিগনিফিকেন্স নাম্বার। সিগনিফিকেন্স নাম্বার হচ্ছে আমাদের 1 to 9 সবাই তো সিগনিফিকেন্ট নাম্বার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জিরো সিগনিফিকেন্ট হবে। সিগনিফিকেন্ট কখন হবে? যদি মাঝে বা ডান দিকে থাকে। মানে কি? মানে বলছি, ডান দিকে থাকে মানে এরকম যে আমার কাছে লেখা আছে 2 3 4 5, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 4টে, 1 2 3 4। এবার যদি লেখা থাকে 0 2 3 4 5, এখানে সিগনিফিকেন্ট নাম্বার ওই 4টি, বাঁ দিকে 0 থাকলে সেটা কাউন্ট হবে না। কিন্তু যদি এটা থাকতো 2 0 3 4 5, তখন সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যেত 5টা। যদি লেখা থাকতো 2 3 4 5 0, তাহলে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যেত 5টা। পয়েন্টের ক্ষেত্রে একই গল্প, 0.0234 এখানে সিগনিফিকেন্ট নাম্বার 4টে। 0.0203, আচ্ছা এটা এখানে লিখবো, 02345 সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যাবে 5টা। ডান দিকে যদি থাকতো 0 2 3 4 5 0, এখানে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যাবে 5টা। তাহলে পয়েন্টের পরে যদি থাকে তাহলে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার, জিরোটা যদি সংখ্যার পরে থাকে বা মাঝে থাকে সিগনিফিকেন্ট হিসেবে ধরবো। আদারওয়াইজ বাঁদিকে থাকলে, সংখ্যার বাঁদিকে, একদম সব সংখ্যার বাঁদিকে থাকলে সেগুলো সিগনিফিকেন্স ধরবো না। ক্লিয়ার? আর একটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো অপারেশন যখন করবো, যেমন দুটো কোয়ান্টিটি যোগ করছি, যে 5.5 কেজি চাল আর একটা বললাম 2.35 কেজি চাল, এদের যখন যোগ করবো এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা দেখতে পাচ্ছি? দুটো।
এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা দেখতে পাচ্ছি? 3টে। এদের যখন অ্যাড করে রেজাল্টটা আসবে তাতে কিন্তু লোয়েস্ট সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। ফর এনি ম্যাথমেটিক্যাল অপারেশন টেক লোয়ার নাম্বার অফ সিগনিফিকেন্ট নাম্বার। মানে কোনো যোগ বা বিয়োগ বা গুণ যা যাবতীয় অপারেশন করি না কেন, ফাইনাল যে রেজাল্টটা লিখবো তাতে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার থাকবে? না, আমাদের যে ডেটা পয়েন্টগুলো দিয়েছিল তাতে সব থেকে লোয়েস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট নাম্বার যেটাতে থাকবে সেইটা নিতে হবে। এখানে যেমন সব থেকে কম হচ্ছে 2টো সিগনিফিকেন্ট নাম্বার আছে, তাহলে অ্যান্সার যাই আসুক না কেন, যে অ্যান্সারটা এরকম এলো 5.5 আর এটা 2.35, তাই তো? তাহলে অ্যাড করলে কত হচ্ছে? 5, 8, 7। আমার এখানে 2টো সিগনিফিকেন্ট নাম্বার নিতে হবে, মানে 5.8 লিখতে হবে। এবার দেখো এখানে 5 আছে, 5-এর ইভেন আছে, তাহলে চেঞ্জ হবে না, এটা অ্যান্সার হবে 7.8। ক্লিয়ার? আশা করি সিগনিফিকেন্ট নাম্বার বোঝা গেল, এবং ম্যাথামেটিক্সে যখন আমরা অ্যাপ্লাই করব সেখানে এই টার্মটা মনে রাখতে হবে যে লোয়েস্ট নাম্বার অফ সিগনিফিকেন্স যেটা আছে সেটাই কিন্তু অ্যান্সারে নিতে হবে। আবার অনেক সময় এরকম হয়, সাপোজ ধরো আমার কাছে এইরকম রয়েছে যে 2.34, এটা সিগনিফিকেন্ট নাম্বার কটা? 3টে। এবারে বলতে পারো এটাকে তো আমরা এরকম লিখতে পারি, বা এরকম লিখতে পারি। তাহলে কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার মানে এটাকে এইভাবে এরকম লিখতে পারবো না, সিগনিফিকেন্ট নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এটাকে আমরা টু দি পাওয়ার ফর্মে লিখতে পারি, কিন্তু এইভাবে জিরো এরকম ফর্ম করে লেখা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সিগনিফিকেন্ট নাম্বার কোনগুলো বোঝা গিয়েছে? যেগুলো হচ্ছে সংখ্যাগুলোকে তো নিতেই হচ্ছে, আর জিরো কখন নেবো? যখন মাঝখানে বা ধারে আসবে তখন সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট হবে। সরি। নেক্সট পয়েন্টে, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, আমরা এটা সলভ করে ফেলি। কি বলছে দেখো, দ্য হাইট, ব্রেথ অ্যান্ড লেন্থ অফ এ ব্লক আর দিস ডিজাইন। মানে কোনো একটা ব্লক আছে, তার 3টে সাইড, উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, দৈর্ঘ্য, হাইট, আচ্ছা হ্যাঁ হাইট মানে উচ্চতা, উচ্চতা দিয়ে দিয়েছে 1.5 সেন্টিমিটার, ব্রেথ মানে প্রস্থ দিয়ে দিয়েছে 0.68 সেন্টিমিটার, আর দেওয়া আছে লেন্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 12.12 সেন্টিমিটার। ওকে, আর কি দেওয়া আছে? বস্তুটার ভর, মাস, মাস মানে ভর, ভর দেওয়া রয়েছে আমাদের 700.050 গ্রাম। এখন কোশ্চেন হচ্ছে ডেন্সিটিটা কত হবে? ডেন্সিটি মানে ঘনত্ব। ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভর এখানে হচ্ছে, আচ্ছা এখানে কত করে সিগনিফিকেন্ট নাম্বার আছে? এখানে 2টো সিগনিফিকেন্ট নাম্বার আছে, এখানে 2টো সিগনিফিকেন্ট নাম্বার আছে, এখানে 4টে সিগনিফিকেন্ট নাম্বার আছে, এখানে 1 2 3 4 5 6, 6টা সিগনিফিকেন্ট নাম্বার আছে। আমাদের অ্যান্সার যখন লিখবো কিন্তু এই 2টো সিগনিফিকেন্ট নাম্বারেই লিখতে হবে, কারণ এখানে মিনিমাম হচ্ছে 2টো। তাহলে এখানে ভর হচ্ছে আমাদের 700.050, আর আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এইটা। এটা আমরা ক্যালকুলেটরে বসাবো, বসালে কত আসছে দেখে নিই, নিয়ে অ্যান্সার কিন্তু লেখার সময় 2টো সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে লিখতে হবে। 700.050 বাই 1.5 ইন্টু 0.68 ইন্টু 12.12, যেটার ভ্যালু আসছে এরকম 56.6273 এরকম একটা আসছে। তাহলে এর যখন অ্যান্সার লিখবো 2টো সিগনিফিকেন্ট নাম্বার আকারে লিখতে হবে, তার মানে আমার এইটুখানি লেখা উচিত। এইটুখানি যদি লিখি তাহলে এর পরেরটা দেখতে হবে, এটা 6-এর বেশি মানে এই 5-এর বেশি, মানে এখানে কি হবে? বেড়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু 57, ইউনিটটা কি হবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে সিগনিফিকেন্ট নাম্বারের ইউজটা, যে যখন কোনো মেজারমেন্ট করছি আমরা সেখানে মিনিমাম যে সিগনিফিকেন্ট নাম্বার থাকবে সেটাই হচ্ছে আলটিমেটলি
অ্যান্সারের সেই কটা সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু নিতে হবে। এখানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে আমাদের দুটো। ক্লিয়ার? নেক্সট এটা হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা অবশ্যই করবে এবং কমেন্টে অ্যান্সারটা লিখবে। কমেন্টে অ্যান্সারটা লিখে দেবে। হ্যাঁ, কমেন্টে অ্যান্সারটা লিখে দেবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হচ্ছে। নেক্সট আমাদের যে মেন এটা রয়েছে ডিসকাশনের ব্যাপার, সেটা হচ্ছে এরর। মানে আমরা কখনো যদি মেজারমেন্ট করি, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো মাপছি, সেই মাপার সময় কিছু ভুল ত্রুটি, এরর মানে কি ত্রুটি, সেই ত্রুটি হতে পারে। সেই ত্রুটি কি কি হতে পারে তারই একটা লিস্ট। ফার্স্ট হচ্ছে সিস্টেমেটিক এরর। এই এররগুলো কি? ইনস্ট্রুমেন্টাল এরর, যন্ত্রপাতির যে এরর সেটা তো থাকবে। ইমপারফেকশন ও এক্সপেরিমেন্টাল টেকনিক, অনেক সময় আমরা মেজারমেন্টের যে মেথডটা করি সেই মেথডে আমাদের প্রবলেম থাকতে পারে, আর পার্সোনাল এরর মানে কারোর কিছু পার্সোনাল এরর হতেই পারে, একটু ক্যাজুয়াল নিল বা চোখে দেখার সময় একটু অন্যভাবে দেখলো, সেই যে এররগুলো সেইগুলো হচ্ছে পার্সোনাল এরর। তাহলে আমাদের সিস্টেমেটিক এররের মধ্যে তিনটে ফ্যাক্টর রয়েছে: ইনস্ট্রুমেন্টাল এরর, ইনস্ট্রুমেন্টের মধ্যে যেসব এররগুলো আছে, এক্সপেরিমেন্টাল টেকনিক এরর থাকতে পারে, আর পার্সোনাল এরর থাকতে পারে। এরপরে চলে আসছে র্যান্ডম এরর। র্যান্ডম মানে যেটা যে মানে হঠাৎই হয়ে যাওয়া এরর, মানে যেগুলো আনএক্সপেক্টেড বলা যেতে পারে। যেমন আনএক্সপেক্টেড এরর লেখা রয়েছে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন। আমি যখন কোনো একটা ইলেকট্রিকের এক্সপেরিমেন্ট করছি, সেখানে আমাদের এই যে ভোল্টেজটা ফ্লাকচুয়েট করছে, তাহলে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এক্সপেরিমেন্টটাতে আমাদের এরর আসতে পারে। সেই যে এররগুলো যেগুলো আমরা চাইছি না, অবাঞ্ছিত এরর যেগুলো, সেইগুলো হচ্ছে এই র্যান্ডম এররের মধ্যে পড়বে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট এরর। সেটা মানে হচ্ছে আমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি সে মিনিমাম যত মাপতে পারে তার নিচে তো মাপতে পারবো না। যেমন আমরা যে স্কেলগুলো ইউজ করি, সেই স্কেলের দুটো ঘরের মধ্যে গ্যাপ কত থাকে না 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এবার যদি আমি বলি যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন আছে, সেই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বার করতে হবে। সেইটা আমি স্কেল দিয়ে মাপতে পারবো না, কেননা এটা থাকে আমাদের অ্যামস্ট্রং অর্ডারে, তাই তো 10⁻³ বা ন্যানো অর্ডারের অ্যামস্ট্রং বা ন্যানোমিটার, এরকম 10⁻৯, এটা 10⁻10 মিটার এটসেট্রা। তাহলে এই অর্ডারের মেজারমেন্ট আমরা নিশ্চয়ই এই স্কেলটা দিয়ে মাপতে পারবো না, যে স্কেলটা আমরা অর্ডিনারি ইউজ করে থাকি, তাই না? তাহলে এই স্কেলটা দিয়ে আমরা যখন মাপতে পারছি না, সেটা কি এরর বলবো? সেটা হচ্ছে লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট মানে হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টটা মিনিমাম যে ভ্যালুটা মাপতে পারে তার নিচে তো আমি সেই ভ্যালুটা মাপতে পারবো না। ক্লিয়ার? যেমন আমরা মেনলি আমাদের যেসব মুদিখানা দোকান, সেখানে আমাদের 100 গ্রাম, 50 গ্রামও থাকে, 50 গ্রাম বাটখারা আছে। সেই মুদিখানার দোকানে আমি একটা সোনার রিং নিয়ে গিয়েছি, গিয়ে মাপতে চাইছি, পারবো? 50 গ্রামের নিচে তো নেই, আর সোনার রিংটা তো 50 গ্রাম হবে না, তাহলে আমরা সেটা মেজার করতে পারবো না। ক্লিয়ার? সেই রকম মানে মিনিমাম যেটা মাপতে পারি তার নিচে যদি হয় তাহলে সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে মাপা যাবে না, অন্য ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারবো, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টের ওটা হচ্ছে এরর, লিস্ট কাউন্ট এরর। মিনিমাম ওইটা মাপতে পারবো ইনস্ট্রুমেন্ট দিয়ে। এই লিস্ট কাউন্ট এররের তিনটে পার্ট আছে মেনলি: অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর। কোনটা কি জিনিস? সাপোজ ধরো দুটো প্যারামিটার আছে, এক্স এ মানে অ্যাকচুয়াল ভ্যালু, মানে যেটা প্রকৃত মান হবার কথা ছিল, প্রকৃত মান, আর এক্স সি মানে আমরা যেটা পরিমাপ করেছি, পরিমাপগত মান, পরীক্ষালব্ধ মান যদি বলি, পরীক্ষা, স্পেলিং ঠিক লিখছি, পরীক্ষালব্ধ মান যেটা পেলাম, তাদের যে ডিফারেন্সটা সেটা কমও হতে পারে বেশিও হতে পারে, সেই ডিফারেন্সটাকেই আমরা বলবো অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, ঠিক আছে? সেই মানটাকে আমরা বলবো অ্যাবসলিউট এরর, বা আচ্ছা প্রকৃত মান বা সঠিক মান বলা হচ্ছে এটাকে। চরম ত্রুটি, আর বাংলা হচ্ছে চরম ত্রুটি।
ওকে, মানে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে আমার যেটা মেজারমেন্ট করলাম সেই ক্যালকুলেটেড ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ওই জন্য মড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এই ডিফারেন্সটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিলেটিভ এররটা। কেন? কারণ আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ ধান মাপা হচ্ছে, ধান মাপতে গিয়ে 40 কিলোর থেকে 200 গ্রাম কম হয়েছে, তাহলে আমরা কি করব? চেঁচামেচি করবো নাকি? 40 কিলো ধান মাপছিলাম, সেখানে 200 গ্রাম কম হয়েছে, তাহলে এরর কত? এরর হচ্ছে 200 গ্রাম, এরর হচ্ছে 200 গ্রাম, সেই 200 গ্রাম ওখানে এরর পেলাম। আবার সোনা দোকানে গোল্ড মাপতে গিয়ে সেখানে 200 গ্রাম কম হয়েছে, সেখানেও তো এরর 200 গ্রাম। কিন্তু এই যে 200 গ্রাম, এটা কার রেসপেক্টে? 40 কেজির রেসপেক্টে 200 গ্রাম, সেটা নেগলেক্ট করা যেতে পারে, তাই না? নেগলেক্ট, নগণ্য। কিন্তু আমি যে সোনাটা মাপছি সেটা হয়তো দেখা গেল, কি বলবো, 200 গ্রাম তো, সেটা হয়তো ম্যাক্সিমাম হয়তো 250 গ্রামের কিছু একটা সোনার বাট বা কিছু কেনা হচ্ছে, সেখানে 200 গ্রাম এরর হয়েছে, তার মানে কম হয়েছে, তার মানে তো বোঝাই যাচ্ছে যে বিশাল এরর। তাহলে কার রেসপেক্টে মাপছি সেটা ইম্পর্টেন্ট, শুধু এররটা ইম্পর্টেন্ট নয়, কতটা এরর হলো সেটা ইম্পর্টেন্ট নয়, কার রেসপেক্টে আমরা এররটা করছি সেইটা ইম্পর্টেন্ট, তাই না? সেই জন্য আমাদের চলে আসবে রিলেটিভ এরর, যেটা হচ্ছে এক্সএ মাইনাস এক্সি ডিফারেন্স বাই অ্যাকচুয়াল ভ্যালুর রেসপেক্ট, আমি কি মাপছি তার রেসপেক্টে কতটা, এটা অ্যাকচুয়াল ভ্যালু, তার রেসপেক্টে কতটা এরর, সেইটাকে আমরা বলবো রিলেটিভ এরর। রিলেটিভ এরর, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি বলবো, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ইম্পর্টেন্ট হচ্ছে এই 2 নম্বরটা। আর তাকে আমরা যদি পার্সেন্টেজ ফর্মে লিখি, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 3 নম্বর হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজে বোঝাতে আমাদের সুবিধা হয়, সেই জন্য পার্সেন্টেজ এররটা ফাইনালি আমরা করে থাকি। সেটা হচ্ছে এক্সএ মাইনাস এক্সি, মানে রিলেটিভ এরর ইন্টু 100%, 100, জাস্ট এইটুকুই। ওকে, একটা এক্সাম্পল করি। এক্সাম্পল হচ্ছে, আমরা ওই যে একটা পেন্ডুলামের এক্সপেরিমেন্ট ক্লাস 11-এ আছে, করতে হবে। আর এটা আমরা বার করেছিলাম ফার্স্ট ক্লাসে, প্রথম ক্লাসে আমরা বার করেছিলাম যে টাইম পিরিয়ড, মানে এই পার্টিকেলটা মুভ করছে, টাইম পিরিয়ডটার সাথে আমাদের রিলেশন ছিল 2π√L/g। এই রিলেশন ছিল, এল হচ্ছে আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এল হচ্ছে এই দৈর্ঘ্য আর অভিকর্ষজ ত্বরণ। এইখানে আমাদের এক্সপেরিমেন্টে যেটা মাপা হয়, টাইম পিরিয়ডটা মাপা হয়, টাইম পিরিয়ডটা মাপা হয় আর ওই লেন্থটা মাপা হয়, সেখান থেকে এটা মেজার করা হয়, এটা মেজার করা হয়, সেখান থেকে জিটা কত সেটা পাওয়া যায়। তাহলে এই রিলেশনটাকে একটুখানি জি এর এক্সপ্রেশনে নিয়ে চলে আসি, তাহলে আমার চলে আসবে L/g। তাহলে এখান থেকে জি ইকুয়াল টু পাচ্ছি 4π² L/t²। ঠিক আছে, 4π² L/t²। এখান থেকে আমরা এরর বের করবো। আচ্ছা, এর জন্য একটুখানি ছোট্ট করে ডেরিভেটিভটা জানলে সুবিধা হয়। ডেরিভেটিভের একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি, সেটাতেই কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে এই রকম, ddx অফ x টু দি পাওয়ার n, এইটার ফর্মুলা হচ্ছে n x টু দি পাওয়ার n-1। ডেরিভেটিভ ম্যাথামেটিক্সে ডিটেলসে শিখবে, আমি জাস্ট আমার ফিজিক্সে এই ফর্মুলাটা আপাতত কাজে লাগবে বলে এটা লিখে দিলাম। যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ যদি করি, এটা হচ্ছে একটা অপারেটর, যেমন ধান কলে ধান দিলে চাল হয়, সেই রকম এই অপারেটরের সামনে একটা কিছু দিলাম, একটা নতুন কিছু পেলাম, এরকম ব্যাপার। সেই 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 ফর্মুলাটা কিরকম, ddx, এটাকে বলা হয় dy/dx নয় কিন্তু, হ্যাঁ, ddx, ddx অফ x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ যদি করি, এই পাওয়ারটা সামনে চলে এলো, পাওয়ার থেকে 1 কমে গেল, এই জিনিসটা আমাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এটা কিভাবে লিখছি দেখো, ডেল্টা জি/জি লিখে দেবে। আচ্ছা, ডেরিভেটিভ ফর্মুলাটা বললাম ঠিকই, কিন্তু এখানে আমি ডেরিভেটিভ দিয়ে করবো না, তোমাদের অন্য টেকনিক দেখিয়ে দিই। ডেরিভেটিভ ফর্মুলাটা পরে কাজে লাগাবো, এটা অন্যভাবে দেখিয়ে। আচ্ছা, এই কনস্ট্যান্টটা বাদ, ডেরিভেটিভ 0 হয় অ্যাকচুয়ালি, সেই জন্য বাদ। এই এলটাকে লিখবো ডেল্টা L/L, এই টি স্কোয়ারের জন্য লিখবো ডেল্টা T/T, এই স্কোয়ার আছে বলে একটা 2 লিখে দেবো। দেখো, ডেল্টা জি/জি লিখলাম, এল আছে, ডেল্টা L/L লিখলাম, আর টি স্কোয়ারের জন্য লিখে দিলাম 2 ডেল্টা T/T।
এই ডেল্টা জি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এরর, যেটা জি মাপার জন্য এরর, আর জি হচ্ছে অ্যাকচুয়াল মান। তাহলে এটার সাথে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আলটিমেটলি পার্সেন্টেজ এরর পেয়ে যাবে। এটা হচ্ছে রিলেটিভ এরর, এটা হচ্ছে রিলেটিভ এরর। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররে কি করব, জাস্ট 100 দিয়ে মাল্টিপল করে দেবো, জাস্ট 100 দিয়ে মাল্টিপল করতে হবে, ঠিক আছে। প্লাস 2 ডেল্টা টি বাই টি ইন্টু 100%। এবারে আমাদের এই ডেল্টা এল বাই এল এটা কি করে পাচ্ছি দেখো, এটা এখানে লিখছি। এই যে আমরা যে স্কেল দিয়ে মেজার করব না, সেই স্কেলের মিনিমাম যে ভ্যালু, ওই যেটা 1 মিলিমিটার এরকম কিছু একটা হয়, তাহলে ডেল্টা এল এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার। এল এর ভ্যালু কত, ওর যে দৈর্ঘ্য সেটা ধরলাম 1 মিটার সাপোজ। টাইম মানে হচ্ছে একটা স্টপ ওয়াচে টাইম মাপা হয়, সেটার মিনিমাম ভ্যালু কত দেখতে হবে, সাপোজ ধরলাম 0.1 সেকেন্ড। আর টাইমটা ধরলাম যে একটা টাইম পিরিয়ড বেরিয়েছে 0.5 সেকেন্ড। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ডেটা বেরিয়েছে। তাহলে এখান থেকে আমরা এই পার্সেন্টেজ এররটা পেয়ে যাব। 1 মিলিমিটার, মিলিমিটার থেকে মিটারে গেলে -3 হয়, এটা 1 ইন্টু 100%, এটা 2, ডেল্টা টি হচ্ছে 0.1, এটা 0.2 নিই, তাহলে না 2 সেকেন্ড নিয়ে নিই, ঠিক আছে 2 সেকেন্ড নিয়ে নিই, কাটাকাটি করতে সুবিধা হবে এই জন্য। 100%, তাহলে এখানে কত পাচ্ছি, -3 আর +2, তাহলে -1 মানে 0.1%। আর এখানে 2 2 কেটে গেল, 0.1 গুণ করলে এটা হয়ে যাচ্ছে 10%। মানে এটা অনেক বড় সড়ো এরর, তাই না? ঠিক গুণ করেছি তো, 0.1 করলে, হ্যাঁ 10%। তাহলে 10.1% হচ্ছে আমার জি মেজারমেন্টের এরর, পার্সেন্টেজ এরর। ঠিক আছে, এইভাবে কিন্তু পার্সেন্টেজ এররটা বার করতে হবে। রিলেশন থেকে এটা লিখতে হবে, ডেল্টা আর এর মানে হচ্ছে মিনিমাম যে এররগুলো, মিনিমাম এররগুলো কি করে পাবো, ওই লিস্ট কাউন্ট এরর, তো মানে মিনিমাম যে ভ্যালুটা ওই মিটারটা দিয়ে আমি মাপতে পারি, যে মিটারটা দিয়ে আমি মেজারটা করছি, সেই মিটারটা দিয়ে মিনিমাম কত মাপতে পারছি, সেইটা হচ্ছে আমার ডেল্টার ভ্যালুটা। ডেল্টা মানে হচ্ছে এররটা বোঝায়, আর নিচে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা বসিয়ে দেবো, সেখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব। একটা এক্সাম্পল করা যাক। এক্সাম্পলটা হচ্ছে এরকম, কি বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ টু রেজিস্টর দিয়ে দিয়েছে এইটা আর এইটা। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন কারেক্ট সিগনিফিকেন্ট নাম্বার ইফ এনি, ইফ উই কানেক্ট দেম ইন প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন, R1 R2 মনে আছে, দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন যদি করি, এটা R1 এটা R2, তাহলে আমাদের হয় 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, এটা হয়। তাহলে R ইকুয়ালস টু হয়ে যাচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, তাই তো। R1 R1 R2 বাই R1 প্লাস R2। অ্যাকচুয়ালি এটা এইটাতে ডেরিভেটিভ না করলে হবে না। ডেল্টা আর ইকুয়ালস টু এখানে হবে, লগ নিয়ে করতে হবে, ডেল্টা আর বাই আর ইকুয়াল টু এখানে হবে ডেল্টা R1 বাই R1, এটা তো ঠিক আছে, ডেল্টা R2 বাই R2, আর এখানে হবে ডেল্টা R1 প্লাস R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, ছবিটা বোঝা গিয়েছে। এটাকে আমরা লিখবো কি বলতো, ডেল্টা R1 বাই R1, এটা রেখে দিলাম, R2 ডেল্টা
টু বাই আর টু, আর এটা লিখবো ডেল্টা আর ওয়ান প্লাস ডেল্টা আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। এবার আর ওয়ান আর টু ভ্যালু কত, এইখানে এইটা হচ্ছে টোটাল আর ওয়ান, মানে আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 10.50, আর ডেল্টা আর ওয়ান এর ভ্যালু হচ্ছে 0.1, আর আর টুর ভ্যালু হচ্ছে ওই যে 2.34, আর ডেল্টা আর টুর ভ্যালু হচ্ছে 0.1। তার মানে আমি যদি এখানে বসাই পার্সেন্টেজের জন্য লাস্টে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। ডেল্টা আর ওয়ানের ভ্যালু 0.1 বাই আর ওয়ানের ভ্যালু হচ্ছে 10.50, আর টু ডেল্টা আর টুর ভ্যালু হচ্ছে 0.1 বাই আর টুর ভ্যালু হচ্ছে 2.34, তারপরে হচ্ছে ডেল্টা আর ওয়ান প্লাস ডেল্টা আর টু মানে 0.1 প্লাস 0.1 বাই আর ওয়ান প্লাস আর টু মানে 10.5 প্লাস 2.34। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই কীরকম দেখতে হয় একবার দেখে নিই। সেটা হচ্ছে 0.1 বাই 10.5 প্লাস 0.1 বাই 2.34 প্লাস 0.2 বাই 10.5 প্লাস 2.34, যেটা করলে আমাদের দাঁড়াবে এরকম একটা ভ্যালু 0.0678। এবার এটাকে যদি পার্সেন্টেজে করি মানে ডেল্টা আর বাই আর ইন্টু পার্সেন্টেজ এররে যদি যাই 100 দিয়ে মাল্টিপল করলে এটা কত হবে, 6.78% হচ্ছে এর এরর এই মেজারমেন্টের। বোঝা গেল? আচ্ছা আমাদের ওকে, এররটা তো ঠিক আছে, এখান দিয়ে এটা বার করতে হবে। এটা কমপ্লিট হয়নি অ্যান্সারটা, দাঁড়া কমপ্লিট করি। এইখান দিয়ে আগে আর এর ভ্যালুটা তো বার করতে হবে আমাদের। আর ওয়ানের ভ্যালু হচ্ছে 10.5, আর ওয়ানের ভ্যালু হচ্ছে 10.5 ইন্টু আর টুর ভ্যালু হচ্ছে 2.34 বাই আর ওয়ান প্লাস আর টু 10.5 প্লাস 2.34। এইটা করলে আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে 1.91। ঠিক আছে, দুটো সিগনিফিকেন্ট আছে, দুটো সিগনিফিকেন্ট 1.91 লিখলাম, তিনটে সিগনিফিকেন্ট আছে। 1.91 লিখলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম, এখান থেকে ডেল্টা আর এর ভ্যালুটা পেয়ে যাব। আমি বোঝার চেষ্টা করো, জায়গার জন্য এদিক ওদিক করছি। ডেল্টা আর এর ভ্যালুটা পেয়ে যাব। ডেল্টা আর এর ভ্যালু কত হবে, ওই যে 6.78% মানে 100 দিয়ে ভাগ করে দিই ইন্টু আর, আর মানে হচ্ছে 1.91, করলে কত হচ্ছে 1.91 ইন্টু 6.78 এত ডিভাইডেড বাই 100 করলে দাঁড়াবে 0.129। 0.129 এটা ওই ফরম্যাটেই আমরা লিখবো, তাহলে 129 মানে 13 এরকম চলে আসছে। ইন কারেন্ট সিগনিফিকেন্ট নাম্বার মানে হচ্ছে অ্যান্সারটা যদি আমি বলি তাহলে কত হবে, আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 1.91। তিনটে সিগনিফিকেন্ট লিখবো, কেন এখানে তিনটে সিগনিফিকেন্ট নাম্বার, চারটে অ্যাকচুয়ালি, এখানে চারটে সিগনিফিকেন্ট নাম্বার, এখানে তিনটে সিগনিফিকেন্ট নাম্বার, লোয়ারটা নিতে হবে, হয়ে যাচ্ছে। আর প্লাস মাইনাস এররটা এখানে কত আছে, এররটা এসে 0.13, আমাকে লিখতে হবে একটা সিগনিফিকেন্ট নাম্বারে, তাহলে 0.1। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, সরি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গিয়েছে আসলে অ্যান্সারটা। প্রথমে এই রিলেশন থেকে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম, এবার এররটা বার করার জন্য কি করছি, ডেল্টা আর বাই আর ইকুয়াল টু ডেল্টা আর ওয়ান বাই আর ওয়ান, ডেল্টা আর টু বাই আর টু, ডেল্টা আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে এইটাকে ক্যালকুলেট করে এই রিলেশনটা পেলাম। এররটা থেকে আমরা ডেল্টা আর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটা যেমন হচ্ছে, এইটা আর ওয়ান হলে এটা ডেল্টা আর ওয়ান হয়েছিল, এটা আর টু মানে এটা ডেল্টা আর টু। সিমিলারলি এটা হচ্ছে আমার আর, আর এটা ডেল্টা আর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ঠিক একইভাবে এই হোমওয়ার্কটা করো অবশ্যই, অ্যান্সারটা কমেন্ট করবে, কমেন্ট দি অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করো। আর this is all about me, this is my contact details, and this is my YouTube channel details. Go to this channel, you will get the others video like that, and share this video to your friends so that he or she also get benefit from this video. Subscribe this channel if you new in this channel,
and those already subscribed, thanks for subscription, and press the bell icon to get the notification of upcoming video. So take care, we will meet in the next video as soon as possible. Thank you.